তো আমরা তারেক রহমানকে শুধু একটা আহ্বান জানাই এই অনুষ্ঠান থেকে যে এইরকম কিছু মানুষ আছে যারা উপরে উপরে বিএনপি কিন্তু ভিতরে ভিতরে স্বৈরাচারী ওই আচরণটা চরিত্রটা ধারণ করে। 24-এর আন্দোলন যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গণঅভ্যুত্থান, আর 26-এ ভারতের ককরোচ পার্টির আন্দোলন, এই দুই আন্দোলনের আপনি যদি বিশ্লেষণ করতে বলি কি বিশ্লেষণ করবেন? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত। না, এই দুই আন্দোলনের মধ্যে অনেকেই মনে করে যে একই ধরনের একই বা একটা মিল খোঁজে। আমি অমিলটাই বেশি খুঁজি। ওটা হয়েছে কিন্তু ওইখানকার পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে প্রশ্নপত্র বা প্রশ্ন নিয়ে, এবং এরকম আন্দোলন কিন্তু বাংলাদেশে অনেক হয়েছে। এই যে মেডিকেলের পরীক্ষা, আপনার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দুর্নীতি নিয়ে অনেক হয়েছে। আর এই আন্দোলনটা ছিল কিন্তু একটু যেটি সারজিৎ বললেন যে সকল শিক্ষার্থী মনে করেছে এটা তার আন্দোলন। ওই আন্দোলনটা রাজনৈতিক চরিত্র অনেক বেশি ছিল, যে বিরোধী দল এটাকে সুযোগটা নিয়েছে, সামনে চলে আসছে। এখানে কিন্তু 5 তারিখের আগে বা 3 তারিখের আগে রাজনৈতিক দলগুলো আসেনি। আর শিক্ষক নেটওয়ার্কের সাথে একটা যোগাযোগ ছিল। হ্যাঁ, কালকে তানজিমুদ্দিন খান বলছিলেন, হ্যাঁ, চর্চার সঙ্গে একটা সংলাপে, যে শিক্ষক নেটওয়ার্কের কয়েকজন শিক্ষকের সাথে এই শিক্ষার্থীরা মাহফুজ আলম, নাহিদ ইসলাম এরা যোগাযোগ করেছিলেন এবং তাদের একদম নৈতিক সমর্থন চেয়েছিলেন। এবং সেটা এরকম না যে তারাও রাস্তায় নাম, তারা গিয়েছিলেন, তারা ডিবি অফিসে কিন্তু গিয়েছিলেন। তো সুতরাং ওই ককরোচ এটা হচ্ছে পুরো রাজনৈতিক আন্দোলন, আর এটি ছিল একটা গণমানুষের আন্দোলন। গণমানুষের শিক্ষার্থীদের প্রতি একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং এই আন্দোলনের যে দুই চরিত্রটা কিন্তু এক না, যদিও অনেকে বলে বা নেপাল বা শ্রীলঙ্কার আন্দোলনের সাথে, হ্যাঁ, 24-এর আন্দোলনটা মিলে গেছে, পরিণতিটা একই দিকে গেছে, সরকার পতনের দিকে, এবং সরকারের পতন ঘটিয়ে নতুন একটা ব্যবস্থা তৈরি করেছে। এখন যে বিষয়টি আপনি ককরোচের কথা বললেন, তারাও গণমানুষের কথা বলছে, তাদের অধিকারের কথা বলছে, মৌলিক অধিকারের কথা বলছে, নিত্যপণ্যের দাম বৃদ্ধির এর বিরুদ্ধে বলছে, জনদুর্ভোগের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, যেটি 24-এর আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল। এখন যে প্রশ্নটি, 24 থেকে আমরা 26-এ আসলাম, 2 বছর, কালের পরিক্রমা হয়তো দীর্ঘ সময় না, কিন্তু আবার একটি দেশের গণতন্ত্র পুনর্নির্মাণের ক্ষেত্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে একেবারে কমও নয়। কারণ আমাদের একটি নির্বাচিত সরকার 5 বছর সময় পায়, তার অনির্বাচিত, হ্যাঁ, তারা যে কাজটি করেছে, অনির্বাচিত এই অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন দিয়েছে, এবং সেই নির্বাচন নিয়ে যতই অভিযোগ, পাল্টা অভিযোগ থাকুক, মানুষ ভোট দিতে পেরেছে, মানুষ তার পছন্দসই সরকারকে বেছে নিতে পেরেছে। এটাই তো প্রধান অভিযোগ ছিল 3টি নির্বাচন সম্পর্কে, 14, 18 এবং 24। এখন যে প্রশ্নটি, আজকে যে জুলাই অভ্যুত্থানের যারা অংশীজন, সবাই অংশীজন, রাজনৈতিক দল হিসাবে, ছাত্র সংগঠন হিসাবে, এবং সাজেস্ট বললেন যে সাধারণ ছাত্ররা যেভাবে এগিয়ে এসেছিল, কিন্তু আজকে এই যে অংশীজনের মধ্যে বিভেদ, দূরত্ব, সংঘাত, দেখুন, আজকে হলো 24শে জুলাই অভ্যুত্থানের বার্ষিকী, দ্বিতীয় বার্ষিকী। কালকে ঢাকা শহরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসায় ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে সংঘাত হয়েছে, এবং খুবই মানে এটার যে একটা রাজনৈতিক কোনো বিষয় বা কোনো পরিকল্পিত তাও না, কিন্তু এরকমটা হয়েছে। এবং হবিগঞ্জেও তো এনসিপি না, সেটা আসছি, এটা হচ্ছে ছাত্রদের মধ্যে। গতকালের কথা বলছি, যেহেতু আজকে 5 তারিখ, আজকে মানুষের দৃষ্টি থাকার কথা ছিল তো 24-এ, কিন্তু এই ঘটনা কিন্তু অনেকের দৃষ্টি যে আজকে কি হলো, আজকে কেন এই সংঘাত হলো, আজকে তো আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, ফেসিবাদ নাই, কিন্তু আজকে নিজেরা কেন মারামারি করছে, এটি আমার বিষয়। এর আগে এনসিপি কর্মসূচি নিয়েছে, পদযাত্রা দীর্ঘ, মানে তারা সারা দেশেই করেছে। হবিগঞ্জে এবং সিলেটে এই ঘটনা কেন ঘটলো? হ্যাঁ, কেউ উস্কানিমূলক বক্তব্য দিলে যদি সেটা আইন বিরোধী হয়, তাকে আইনের আওতায় আনা যেত। কিন্তু এই যে মানে শক্তি দিয়ে, মানে আইনটা নিজের হাতে তুলে নেওয়া আর একজনের উপর চড়াও হওয়া,
যার বিরুদ্ধে তো 24 আন্দোলন হলো। 24 আন্দোলন তো হলো এ কারণে, এই যে ওই ছবিটা তো এখনও ভাসে, প্রথম আলোতে ছাপা হয়েছিল যে দুটি মেয়েকে কিভাবে লাঠি দিয়ে এই করছে, পিটাচ্ছিল, এবং তারা আত্মরক্ষার জন্য দেয়াল কুকড়ে গিয়েছিল। তাহলে কেন আবার সেই সংস্কৃতি ফিল? কিন্তু সেই সংস্কৃতি ফেরাটা, হ্যাঁ, এখন কি আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় আছি? কখনো কল্পনা করা যায়? আমরা নির্বাচিত ব্যবস্থায় আছি, কিন্তু কতটা গণতান্ত্রিক এই ব্যাপারে সন্দেহ। এটা আমি একটু যেতে চাই। সাজিদ সালাম, আমি বিভাজনের কথা পরে আসবো, কিন্তু একটা প্রশ্ন, যে আপনারা যদি 9 দফা দাবি থেকে হঠাৎ করে 1 দফা দাবিতে কি কারণে আসলেন আপনারা? আপনাদের পেছন থেকে কেউ কি আপনাদেরকে জানাচ্ছিল নাকি যে 1 দফা যেতে হবে? আচ্ছা, আমি এটা আসার আগে আমি 2টা পয়েন্ট শুধু একটু অ্যাড করতে চাই। প্রথমত শিক্ষক নেটওয়ার্কের যেটা আমাকে আর হাসনাতকে যেদিন ডিবির গাড়িতে করে, কালো গ্লাসের গাড়ি, আমরা বাইরে একটু দেখতে পাচ্ছিলাম কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যাবে না, যখন আমাদেরকে নেওয়া হচ্ছিল ভিতরে, ওই টাইমে গেটের বাইরে আমরা তানজিম স্যার, সামিনা লুৎফা ম্যাম, গীতিয়ারা নাসরিন ম্যাম সহ বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখি, এবং ওইটা আমাদেরকে অনেক সাহস দিয়েছিল যে স্যার ম্যামরা যেহেতু এখানে চলে এসেছেন, তাহলে আমাদেরকে ভিতরে যা ইচ্ছা তাই করে ফেলতে পারবে না, মেরে ফেলতে পারবে না, হ্যাঁ, মানে ওইটুকু সাহস তখন পেয়েছিল। এটা আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। এবং গতকালকের কথা যেটা বললেন উনি, আজকে 2টা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আমি একটু আসার আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, একটা হচ্ছে তিতুমির কলেজে আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র শক্তি, তাদের 2টা ছেলেকে ছাত্র দলের 20-30 জন মিলে খুবই অনাকাঙ্ক্ষিতভাবে পিটিয়েছে সকালবেলা, কোনো কারণ ছাড়া। তারা ছাত্র শক্তির, তারা এনসিপি করে, এই জন্য, এটাই কারণ এক। দ্বিতীয় ঘটনা ঘটেছে শরীয়তপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক, তার নাম ইমরান নাজির। সে আগে কোনো পলিটিক্যাল পার্টি করতো না, আন্দোলন থেকে উঠে আসা সেই ছেলেটা নতুন করে আমাদের এনসিপির সাথে যুক্ত হয়েছে। আজকে যে রাষ্ট্রীয় প্রোগ্রাম হচ্ছে জেলা প্রশাসনের আয়োজনে, প্রত্যেকটা জেলায় ওই প্রোগ্রামে সে অংশ নিতে গিয়েছে। শরীয়তপুরের সদর উপজেলা বিএনপির যিনি সেক্রেটারি, তিনি পিটাতে ওই ছেলেকে অডিটোরিয়াম থেকে বের করে দিয়েছেন, এবং 3 জন আহত জুলাই যোদ্ধা ছিলেন যারা এখন আমাদের সাথে কাজ করছেন, তাদেরকে ওখান থেকে পিটাতে বের করে দিয়েছেন। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় এসেছে। তাহলে এটা তো হইতে পারে না, মানে এটা কতটা অনাকাঙ্ক্ষিত হইতে পারে যে বিএনপির কিছু মানুষ ওই চরিত্রটাই ধারণ করছেন, সুযোগের অভাবে তারা একটু ভালো ছিলেন, এখন ক্ষমতা পাওয়ার সাথে সাথে তারা আবার ওই যে ফ্যাসিবাদী যে চরিত্র, ওইটা ধারণ করার চেষ্টা করছেন। তো আমরা তারেক রহমানকে শুধু একটা আহ্বান জানাই এই অনুষ্ঠান থেকে, যে এইরকম কিছু মানুষ আছে যারা উপরে বিএনপি কিন্তু ভিতরে স্বৈরাচারী ওই আচরণটা, চরিত্রটা ধারণ করে, তাদের থেকে বিএনপিকে বাঁচানোর দায়িত্বটা তারেক রহমানের নিতে হবে, অন্যথায় এটা তার জন্য লং টার্মে ক্ষতিকর হবে, হিতে বিপরীত হবে। আমি যে কথাটা বলছিলাম যে 1 দফা আন্দোলন চলে আসে, তখন কি কোনো বড় রাজনৈতিক দলের কারোর সাথে আলাপ করেছিলেন নাকি আপনাদের মনে আছে? এটা দেখেন, 17 জুলাইয়ের পরে 16 জুলাই আমাদের 6 জন শহীদ, 17 জুলাইয়ের পরে 18 জুলাইয়ে আমরা মিডিয়াতে দেখছিলাম আমাদেরকে দেখাচ্ছে যে 10 জন গুলিবিদ্ধ হয়েছে, তাও এটা বলছে না মারা গিয়েছে, 10 জন গুলিবিদ্ধ হয়েছে, 15 জন গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আমাদের কাছে আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গা থেকে তথ্য আসছিল যে আজকে অন্তত 100 জনের উপরে হত্যা করা হয়েছে শুধু 18 জুলাই। এবং আজকে আপনি শহীদদের যখন তালিকা দেখবেন, 18 জুলাই শহীদ হয়েছে এমন সংখ্যাটা 100-র বেশি। এবং 19, 20, 21 এই 4 দিন, 18 থেকে 21 এই 4 দিনে অন্তত 5 থেকে 600 মানুষকে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তখন আর শুধুমাত্র আমাদের কাছে ছিল না, এই 1 দফা আমরা দেই না, 1 দফা মানুষ থেকে এসেছে। আমরা 3 তারিখে শহীদ মিনারে 1 দফা নাহিদ ইসলাম ঘোষণা করেছেন, কিন্তু তার আগেই 1 তারিখ থেকেই মানুষজন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা আলোচনা থেকে শুরু করে আমরা দেখছি যে 1 দফা আসছে। এবং 2 তারিখ তো সাংস্কৃতিক কর্মীরা 1 দফা, তারা তাদের মুখ থেকে দোহযাত্রা থেকেও শুনেছি আমরা। শুধুমাত্র যেটা প্রয়োজন ছিল যে প্রত্যেকের জায়গা থেকে বলছে, কিন্তু ওই যে অফিসিয়াল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারের মাধ্যমে এই আন্দোলনটা চলছে, তার যিনি আমার মুখপাত্র নাহিদ ইসলাম, যার ঘোষণা শুনে প্রত্যেকটা কর্মসূচি গিয়েছে, ওইটা হওয়াটা প্রয়োজন ছিল। কারণটা হচ্ছে, এইদিকে তো বিচ্ছিন্নভাবে সবাই অনেক সময় অনেকে বলেছে, কিন্তু পুরো বাংলাদেশের যারা ছাত্র সমাজ বা ছাত্র জনতা, তারা ওইটাকে নিয়ে একসাথে মুভ করবে কিনা, এই জন্য নাহিদ ইসলামের শহীদ মিনার থেকে ঘোষণাটা জরুরি ছিল। কারণটা হচ্ছে, আমার কাছে প্রশ্নতে ঘোষণা দেওয়ার আগে কোনো রাজনৈতিক দলের নেতার সাথে বা শীর্ষ নেতাদের সাথে আলাপ করা হয়েছিল আপনারা যে 1 দফা দাবি দিবেন, সেটা কতটা বাস্তবসম্মত বা সেটা বাস্তবায়ন করা যাবে কিনা? আমরা 1 জুলাই থেকেই প্রত্যেকটা কর্মসূচি মানুষের সেন্টিমেন্টটা যেমন ছিল, যেটা ডিমান্ড করতো, ওই অনুযায়ী দিয়েছি।
এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা সাক্ষাৎকারে বলেছেন, আপনি দেখবেন যে তারা পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে, কিন্তু পলিসি শিক্ষার্থীরাই নির্ধারণ করেছে। সো এটার ক্ষেত্রে এবং ছাত্রদল শিবিরের মাধ্যমে তাদের যে অভিভাবক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হ্যাঁ, তারা তাদের জায়গা থেকে অপিনিয়ন দিয়েছে, ছাত্রদল শিবিরের সাথে কিন্তু মানে যোগাযোগ এই দাবিটা ছাত্র জনতার পক্ষ থেকে আসার কারণে আপনারা দিয়েছেন বা নাহিদ ইসলাম এটা ওই টাইমে ডিমান্ড ছিল ওই পুরো ডিমান্ড ছিল দেশের। বা কোনো রাজনৈতিক দলের কোনো নেতা শীর্ষ নেতার সাথে আপনারা আলাপ করেন না, আমরা ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব তাদের সাথে কিন্তু আলাপ হয়েছে, কারণ তারা তো তাদের নেতাদের সাথে আলাপ করেছে। সো এটাতে তারা সবাই, এটাতে একাত্মতা ছিল, মানে কারণ একাত্মতা ছিল। এটা তাদেরও ওই ডিমান্ড ছিল। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।